నాకు అప్పుడే పోవాలని లేదురా. ఎంత పని చేసావురా, ఎంత పని చేసావు. ఊరిని ఏకం చేసిన దొరకబడతా. একটা পরিবার, এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আর এক অলৌকিক মোড়। কিন্তু তাই বলে নিজের বাবাকে মেরে ফেলার পরিকল্পনা শুনতেই অবিশ্বাস্য লাগছে, তাই তো? কিন্তু এই পরিবারের কাছে ছিল সেটাই একমাত্র উপায়। ঋণের বোঝায় জর্জরিত শ্রীনিবাস ও তার পরিবার মরিয়া হয়ে পড়েছিল। বেঁচে থাকার জন্য তারা বেছে নেয় বাবাকে মেরে ইন্স্যুরেন্সে টাকা আদায় করার। কিন্তু ভাগ্য কি এত সহজে কাউকে তার ইচ্ছে মতো খেলতে দেয়? সবকিছু বদলে দেয় এক রহস্যময় সোনার মুখ আর এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। শেষ পর্যন্ত কি পরিবারটা পারবে বাঁচতে, নাকি নিজেরই খোঁড়া গর্তে নিজেরাই পড়ে যাবে? সত মিথ্যা, ভালোবাসা আর লোভের এই দানবীয় খেলায় কে জিতবে? ভাগ্য কি তাদের পক্ষে থাকবে, নাকি আরো বড় বিপদের অপেক্ষা করছে? ডার্ক কমেডি ঘরানার এই সিনেমাতে রয়েছে এমন কিছু টুইস্ট যা আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। তাহলে আসুন আজকের মুভি, যার নাম বাবু, ফাদার্স স্টোরি, এর কাহিনী একসাথে জানি। తాత ఏడిపోతున్నావు? ఏడిపోతున్నా మీ తాత? పోతున్నావు యాడికోవేతా నీకెందుకు? ఆయన సాగు గురి పెళ్లి నాకొద్దు. అయితే ఇట్లానే సావు. పెద్ద మనుషులు వచ్చి నీ పొలాన్ని গল্পের শুরু হয় ভারতের তেলেঙ্গানার এক ছোট গ্রামে। সেখানে রবি নামে এক ব্যক্তি, যিনি একটি জেসিবি চালক, মাঠের পাশে কাজ করছিলেন। কাজ করার সময় তিনি মাটির নিচে কিছু একটা চকচক করতে দেখেন। কৌতূহলী হয়ে মাটি সরিয়ে দেখেন যে এটি আসলে স্বর্ণে তৈরি একটি দেবতার মূর্তি। রবি বিস্মিত হয়ে যান, ভাবতে থাকেন এই মূর্তিটি এখানে এলো কিভাবে। তিনি সেটি গোপনে বাড়িতে নিয়ে যান। এরপর তিনি তার মায়ের কাছ থেকে একটি পুরনো বাক্সের চাবি চান। এরপর তিনি সেই বাক্সের ভেতর মূর্তিটি লুকিয়ে রাখেন। তিনি মাকে বলেন, মা, আমি এই বাক্সে খুব দামি জিনিস রেখেছি, তাই কদিন বাড়ির বাইরে যেও না, এটি দেখাশোনা করো। কিন্তু রবির মা ছেলের কথা খুব একটা বিশ্বাস করেন না। তবে তাদের বাড়িতে রবির মামাও ছিলেন, যিনি এসব কথা শুনে ফেলেন। রাতে রবির মা কৌতূহলবশত সেই বাক্স খুলে দেখেন আর মূর্তিটি দেখে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবেন, এটি যদি বিক্রি করে দিই তাহলে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তবে তিনি মূর্তিটিকে সম্মান জানিয়ে আবার বাক্সের ভেতর রেখে দেন। পরের দিন সকালে রবির মা টিভি দেখছিলেন। সেখানে এক স্বামীজি বলছিলেন, অনেক সময় হঠাৎ করে কারো হাতে প্রচুর টাকা বা সম্পদ আসে, কিন্তু সেটা তাদের জন্য ভালো নয়, বরং ক্ষতির কারণ হয়। রবির মা ছিলেন সেই স্বামীজির বড় ভক্ত, তাই তিনি ভাবতে থাকেন, এই মূর্তিটি আমাদের জন্য কোনো বিপদের কারণ হবে নাকি। এই চিন্তা থেকে রবির মা সেই মূর্তিটি নিয়ে গিয়ে গ্রামের এক কুয়ায় ফেলে দেন। এরপর আমরা দেখি তার মৃত্যু হয়ে গেছে। মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর রবি তার মামার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, মামা, তুমি কি জানো মা কোন কুয়ায় সেই মূর্তিটি ফেলে দিয়েছিল? রবি বলে, মা মারা যাওয়ার আগের রাতে বলেছিলেন যে তিনি মূর্তিটি কুয়ায় ফেলে দিয়েছিলেন, কিন্তু কোন কুয়ায় তা বলেননি। তার মামা উত্তর দেন, আমিও জানি না। রবি দৃঢ়ভাবে বলে, আমাকে সেই মূর্তিটি আবার খুঁজে বের করতেই হবে। যদি এটি বিক্রি করতে পারি তাহলে আরেকটি জেসিবি কিনতে পারবো আর আমাদের ভাগ্য বদলে যাবে। এরপর গল্প শুরু হয় গ্রামের এক কৃষক শ্রীনিবাসকে নিয়ে। সে একজন তুলা চাষী। এই বছর তার ফসল খুব ভালো হয়েছে। সে এই নিয়ে তার স্ত্রী সুধার সঙ্গে আলোচনা করে। তাদের দুটি সন্তান, ছেলে মণি এবং মেয়ে রিচা। তাদের বাড়িতে শ্রীনিবাসের বৃদ্ধ বাবাও থাকেন, যিনি কিছুটা রূঢ় এবং কৃপণ স্বভাবের ছিলেন। যদিও শ্রীনিবাসের ফসল ভালো হয়েছে, তবুও তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। 3 বছর আগে তিনি গ্রামের কিছু মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন চাষ করার জন্য, কিন্তু টানা 2 বছর তার ফসল নষ্ট হয়ে যায়। আবার এবার ফসল ভালো হলেও আয়ের 50% চাষের খরচ মেটাতেই চলে যায়। এরপর যে 50% হাতে থাকে তার 80% ঋণ পরিশোধে দিতে হয়। অর্থাৎ ফসল ভালো হলেও তার কাছে ঋণ পরিশোধ করার মতো যথেষ্ট টাকা হাতে থাকছে না। এদিকে যাদের কাছ থেকে সে ঋণ নিয়েছিল তারা এখন গ্রাম পঞ্চায়েতে গিয়ে অভিযোগ জানিয়েছে। ফলে তার উপর ঋণ পরিশোধের চাপ আরো বেড়ে যায়। এত টেনশনের মধ্যেও সেই রাতে তার ছেলে মণি, যে একজন অটোরিকশা চালক, বাবার কাছে নতুন অটোরিকশা কেনার জন্য টাকা চায়, কারণ তার পুরনো অটোরিকশাটি এখন ঠিক মতো চলছে না। অন্যদিকে মেয়ে রিচা বাবাকে জানায় যে সে সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং করতে চায়, যার জন্য তার বাড়তি টাকার প্রয়োজন হবে। একসঙ্গে এত চাপ আসায় শ্রীনিবাস দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, আমি এত টাকা কোথা
থেকে জোগাড় করব। পরের দিন পরিবারের সবাই মিলে ফসল কাটার কাজ শেষ করে। এরপর শ্রীনিবাস তুলার বস্তাগুলো বাজারে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তুলার দাম কমে গেছে এবং কৃষকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই কারণে ফসল বিক্রি হতে দেরি হবে। তাই সে সিদ্ধান্ত নেয় বাজারেই অপেক্ষা করবে। সন্ধ্যায় মণি সেখানে এসে বাবাকে বলে, বাবা তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, আমি এখানে থেকে তুলার বস্তাগুলোর দেখাশোনা করব। প্রথমে শ্রীনিবাস রাজি হতে চায় না, কিন্তু মণি জোর করায় সে বাধ্য হয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু রাতে মণি তার এক বন্ধুর সঙ্গে মদের দোকানে যায়। সেখানে সে মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির শব্দ শুনে শ্রীনিবাস আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে পড়ে, আচ্ছা মণি কি তুলার উপর প্লাস্টিক দিয়ে ঢাকতে ভুলে গেল? যদি তুলা ভিজে যায় তাহলে তো সব শেষ। এই চিন্তায় সে বৃষ্টিতে ভিজে ভিজে বাজারের দিকে দৌড়াতে থাকে। শ্রীনিবাস বাজারে পৌঁছে দেখে তার সমস্ত তুলা বৃষ্টির পানিতে সম্পূর্ণ ভিজে গেছে। তার পুরো বছরের পরিশ্রম মাত্র এক রাতের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই ভেজা তুলা এখন কোনো কাজেই আসবে না। এই বিশাল ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে শ্রীনিবাসের মাথায় একের পর এক চিন্তা ঘুরতে থাকে। ঋণের বোঝা, সন্তানের পড়াশোনার খরচ, পরিবারের ভবিষ্যৎ। এখন এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে? দুশ্চিন্তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলে। শেষমেশ সে মনে করে মৃত্যুই আমার জন্য একমাত্র পথ এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে রাতে নিজের জমিতে গিয়ে গাছের ডালে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি তাকে গাছ থেকে ঝুলতে দেখে। দ্রুত ছুটে এসে তাকে বাঁচিয়ে ফেলে। শ্রীনিবাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পর সে কোনো রকমে বেঁচে যায়। এই ঘটনা তার পুরো পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করে। রাতে সে তার স্ত্রী সুধাকে বলে, যদি আমি মরে যেতাম তাহলে সরকার থেকে কিছু টাকা পেতে, আর তুমি সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারে। এ কথা শুনে সুধা কাঁদতে কাঁদতে উত্তর দেয়, তাহলে আমিই বরং মরে যাই। তুমি দয়া করে এভাবে মরার কথা আর কখনো ভাববে না। ঠিক তখনই তারা দুজনেই বাড়ির বাইরে থেকে শ্রীনিবাসের বাবার কণ্ঠস্বর শুনতে পায়। গভীর রাতে তিনি একা একা আপন মনে কথা বলছিলেন। সুধা ধীরে ধীরে স্বামীর দিকে তাকিয়ে বলে, হয়তো আমাদের দুজনের বদলে যদি অন্য কেউ মারা যায় তাহলে সেটা আমাদের জন্য আরো লাভজনক হবে। শ্রীনিবাস কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে মাথা নাড়িয়ে বলে, হয়তো তুমি ঠিকই বলেছ। অর্থাৎ এবার শ্রীনিবাস নিজের বাবাকে হত্যা করার পরিকল্পনা করছে, যাতে তার মৃত্যুর পর সরকারের তরফ থেকে ইন্স্যুরেন্সে টাকা পাওয়া যায়, আর সেই টাকা দিয়ে তারা ঋণ শোধ করতে পারে। পরের দিন শ্রীনিবাস তার বাবার সঙ্গে এক জায়গায় বসে বাবাকে সমস্ত সমস্যার কথা খুলে বলে। তারপর হঠাৎ বলে, বাবা আমি ভাবছি আমি মরে যাব। শ্রীনিবাসের কথা শুনে তার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি কেন মরতে চাও? এটা তোমার মরার সময় নয়, মরার সময় আমার হয়েছে। আমি তো তোমাদের জন্য এখন শুধুই বোঝা। আমার মৃত্যুর পর অন্তত তোমরা কিছু টাকা পাবে। এই কথা শুনে শ্রীনিবাসের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে সে দুঃখ পায়, অন্যদিকে সে খুশিও হয়, কারণ যে কাজ সে আর সুধা করতে চেয়েছিল সেটা এখন তার বাবা নিজেই করতে চাচ্ছেন। শ্রীনিবাস এরপর সুধাকে খবর দেয়, পিতাজি নিজেই মরতে রাজি হয়েছেন। এটা শুনে সুধা উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলে, যেহেতু বাবা এখনো কয়েকদিন বেঁচে থাকবেন তাহলে চলো শেষ কয়েকটা দিন আমরা তার খুব ভালোভাবে রাখি। এরপর থেকেই শ্রীনিবাসের বাবার জীবন হঠাৎ করে বদলে যায়। শ্রীনিবাস তার বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনে, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, তার পছন্দের খাবার এনে দেয়। যদিও পুরো পরিবার স্বাভাবিক খাওয়া দাওয়া করতে হিমশিম খাচ্ছে, তবুও শ্রীনিবাস এতে কিছু মনে করে না, কারণ সে ভাবছে এটা তো সামান্য কয়েকদিনের ব্যাপার, বাবা মরলেই টাকা পাবো। কিন্তু এই দৃশ্য দেখে মনি রেগে যায়। সে তার বাবাকে বলেই ফেলে, আমাদের খাওয়ার জন্য টাকার অভাব, আর দাদাজিকে তুমি রাজার মতো খাওয়াচ্ছ। এই সময় রবিকে দেখা যায় গ্রামের পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে আছে। সে বলে, আমার মা মারা যাওয়ার আগে একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি চেয়েছিলেন গ্রামের সব কুয়ো পরিষ্কার করা হোক, যাতে সবাই বিশুদ্ধ পানি পান করতে পারে। তাই আমি চাই মায়ের শেষ ইচ্ছে পূরণ করে। পঞ্চায়েতের লোকেরা এটা শুনে খুশি হয়, তবে তারা বলে, আমরা তোমাকে এর জন্য কোনো টাকা দিতে পারবো না। এটা যদি করতেই চাও তবে নিজের ইচ্ছেতে করো। রবি হাসি মুখে উত্তর দেয়, আমার টাকা লাগবে না, আমি শুধু মায়ের শেষ ইচ্ছে হাসি মুখে পূরণ করতে চাই। এরপর সে গ্রামের কুয়োগুলো পরিষ্কার করার অনুমতি পেয়ে যায়। এখন কেউ আর সন্দেহ করবে না কেন সে হঠাৎ গ্রামের প্রতিটি কুয়োর দিকে তাকাচ্ছে। কিন্তু বাস্তবে রবি তার মায়ের ফেলা সে স্বর্ণের মূর্তিটাকে খুঁজছে। এদিকে মনি তার গার্লফ্রেন্ড পায়েলের সঙ্গে সময় কাটাচ্ছিল, যার সঙ্গে সে কয়েক সপ্তাহ আগে পরিচিত হয়ে
হয়েছিল। প্রথম দেখাতেই তাদের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। অন্যদিকে রিচার প্রেমে এক ছেলে পড়ে যায়, তবে এটা ছিল ওয়ান সাইডেড। আসলে যে ছেলেটি রিচাকে পছন্দ করত তার নাম ময়ঙ্ক। ময়ঙ্ক বহুবার রিচাকে তার প্রেমের কথা বলেছিল, কিন্তু রিচা তাকে কোনো উত্তর দেয়নি। তবে তার ব্যবহার দেখে মনে হতে থাকে যে রিচাও হয়তো মনে মনে ময়ঙ্ককে পছন্দ করে, তবে তার কিছু পারিবারিক সমস্যার কারণে সে এখন হয়তো কারো সাথে প্রেম করতে চাচ্ছে না। এদিকে শ্রীনিবাস ও সুধা গত কয়েকদিন ধরে উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন, কারণ তারা প্রতিদিন সকালে উঠে চেক করে দেখতেন যে তাদের বাবা এখনো জীবিত আছেন কিনা। এক সকালে শ্রীনিবাস তার বাবাকে খুঁজে পায় না, ফলে তিনি মনে করেন তার বাবা আত্মহত্যা করে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সুধাও চিন্তিত হয়ে কাঁদতে শুরু করে। তারপরে শ্রীনিবাস জানতে পারে তার বাবা সকালে পায়খানা করতে গিয়েছিলেন, আর আজ তিনি হাঁটতে হাঁটতে একটু দূরে চলে গিয়েছিলেন, তাই ফিরে আসতে দেরি হয়েছে। लगी है। এই রকম ঘটনা আরো একদিন ঘটে, যখন এক সকালে সুধা বলে পিতাজি উঠুন, কিন্তু তিনি ওঠেন না। সুধা মনে করেন তাহলে কি পিতাজি আর নেই, আবার কাঁদতে শুরু করে। এরপর পুরো পরিবার কান্নাকাটি করা শুরু করে, কিন্তু কিছু সময় পর ঘুম ভেঙে তাদের বাবা উঠে পড়ে। সবাই তখন বুঝতে পারে গত রাতে বাবা অতিরিক্ত মদ্যপান করেছিলেন, তাই গভীর ঘুমেছিলেন। বিরত হয়ে শ্রীনিবাস আবার তার বাবার সাথে মৃত্যু নিয়ে কথা বলে। তার বাবা বলেন, আমার তো কিছু মনে নেই, আমি কি কখনো তোমার সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি? তখন শ্রীনিবাস বুঝতে পারে যে তার বাবার ভুলে যাওয়ার রোগ হয়েছে, অর্থাৎ তিনি ভুলে গেছেন যে তাকে মারা যেতে হবে। শ্রীনিবাস এই কথা সুধাকে জানায়, এবং তখনই মণি ও রিচাও জানতে পারে যে তাদের দাদাকে উপরে পাঠানো এখন তাদের পরবর্তী মিশন। এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত জরুরি, কারণ তাদের টাকা দরকার। তাই এই মিশনে রিচা ও মণিও যুক্ত হয়ে যায়। এক রাতে শ্রীনিবাস এবং সুধা পানিতে বিষ মিশিয়ে বাবাকে পান করাতে চেষ্টা করে, কিন্তু ভুল করে তারা পানি ফেলে দেয়। ফলে তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়। এদিকে ঋণ পরিশোধ করার সময় এগিয়ে আসতে থাকে। দেখতে দেখতে মাত্র 3 সপ্তাহ বাকি থাকে টাকা পরিশোধ করার জন্য। অন্যদিকে মণি একদিন অটো নিয়ে বাড়ি আসার সময় দেখে দাদাজি রাস্তায় হেঁটে আসছে। সে রেগে গিয়ে দ্রুত গাড়ি চালিয়ে দাদাজিকে মারার চেষ্টা করে, কিন্তু দাদার কাছে আসতেই দাদা নিজেকে সামলে নেয়। গাড়ি বন্ধ করে মণি বেরিয়ে আসে আর দাদার গলা চেপে ধরে বলে, শালা বুড়া, আর কতদিন বেঁচে থাকবি, মরিস না কেন? দাদা কষে তার গালে এক চর বসিয়ে দেয়। মণি বুঝতে পারে এভাবে কাজ হবে না, তাই সে মজা করে বলে, আরে দাদা, আমি তো শুধু প্রাঙ্ক করছিলাম। এদিকে শ্রীনিবাসের অবস্থান আরো খারাপ হতে থাকে। তাকে দলিলে সাইন করতে বলা হয়। সেখানে লেখা থাকে যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের টাকা না দিতে পারে তাহলে তার জমি দখল হয়ে যাবে এবং তারা বিক্রি করতে পারবে। অনেক দুঃখ পেলেও শ্রীনিবাসকে সাইন করতেই হয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। রাতে শ্রীনিবাস আর তার বাবা বসে মদ খেতে খেতে তাকে বলে, বাবা, আমরা তো মরার কথা ভাবছিলাম টাকা পেতে। এটা শুনে তার বাবা ভয় পেয়ে যায় এবং বলে, খবরদার, এরকম কাজ কখনো করো না, তাহলে আরো বড় সমস্যায় পড়তে হবে। শ্রীনিবাস বুঝতে পারে তার বাবা আবার সবকিছু ভুলে গেছে। সে রেগে গিয়ে বলে, আরে আমি পাওনাদারদের মারার কথা বলিনি, তোমাকে মরার কথা বলেছি। এবার তার বাবা চুপ হয়ে যায় এবং বলে, বেটা, আমি আগে আত্মহত্যার চিন্তা করেছিলাম, কিন্তু তখন মা লক্ষ্মী আমার উপর দয়া করে আমাকে একটি মূর্তি দিলেন। সেই মূর্তি বিক্রি করে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে, কিন্তু আমি মনে করতে পারছি না সেটা কোথায় রেখেছিলাম। তাই আমাকে শুধু মনে করতে হবে সেই মূর্তিটি কোথায় রেখেছি। শ্রীনিবাস এই কথা শুনে খুবই খুশি হয়, কারণ তার বাবা যদি মূর্তির অবস্থান মনে করতে পারেন তাহলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। রাতে মণি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার বন্ধু বিশ্বাসও সেখানে উপস্থিত থাকে। বিশ্বাস মণির উপর কিছুটা ঈর্ষান্বিত থাকে, কারণ পায়েল তার গার্লফ্রেন্ড। মদ খেতে খেতে মণি তার বন্ধুদের বলে, আমি শীঘ্রই নতুন অটো কিনবো। তার বন্ধুরা বলে, টাকা কোথায় পাবে? উত্তরে মণি বলে, আমরা বাড়ির সবাই মিলে প্ল্যান করেছি দাদাকে মেরে ফেলবো, তাহলে আমরা ইন্স্যুরেন্স থেকে অনেক টাকা পাবো, আর তারপর সেই টাকা দিয়ে আরেকটা নতুন অটো কিনবো। কিন্তু বিশ্বাস এই কথাগুলো মোবাইলে রেকর্ড করে এবং রাতারাতি তা পুরো গ্রামে ছড়িয়ে দেয়। সেই রাতে ঘুমানোর সময় দাদাজিকে একটি সাপ কামড়ে দেয়। পরিবারের সবাই কনফিউজড হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে দাদাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কিনা, কারণ তারা অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা
অপেক্ষা করছিল। তারা চাইছিল যে দাদাজি মারা যাক, কিন্তু তবুও তারা দাদাজিকে হাসপাতালে নিয়ে যায় এবং দাদা বেঁচে যায়। এরপর সকালে মনির ভিডিও সারা গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এটি দেখে সুধা মনিকে মারতে থাকে এবং বলে, তুমি বাইরে এমন কথা কেন বলেছিলে? মনি বুঝতে পারে যে বিশ্বাস তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে বিশ্বাসকে গিয়ে মারধর করে। অন্যদিকে পায়েলও এই ঘটনার জন্য মনির সাথে ব্রেকআপ করে। সে আবার বিশ্বাসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা জানার পর মনি খুবই দুঃখিত হয়ে পড়ে। অন্যদিকে এই সময় রিচাও জানতে পারে যে ময়ঙ্ক অন্য কাউকে বিয়ে করেছে। রিচা যখন ময়ঙ্ককে এই বিষয়ে জিজ্ঞেস করে, ময়ঙ্ক বলে, আমি এখনো তোমার সাথে বিয়ে করতে চাই, কিন্তু যখন থেকে পুরো গ্রামে তোমার পরিবারের কথা ছড়িয়ে পড়েছে যে তোমরা তোমার দাদাকে মারতে চাও, তখন থেকে আমার বাবা আমার এবং তোমার বিয়ে মেনে নেবেন না। আর আমি যদি আমার বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করি, তবে তিনি হয়তো মারাই যাবেন। রিচা খুবই দুঃখিত হয় এতে, কারণ সে ময়ঙ্ককে সত্যি ভালোবেসেছিল। এদিকে টাকার অভাবে তাদের পরিবারের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্রীনিবাসকে তার গরুও বিক্রি করতে হয়। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। সেখানে সবাই কাজ করবে এবং কিছু টাকা উপার্জন করে তাদের সমস্যার সমাধান করবে। যদিও এই সিদ্ধান্তে কেউ খুশি ছিল না, তবে তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এক সপ্তাহের মধ্যে টাকা না দেওয়ার কারণে তাদের ক্ষেতের জমি ঋণদাতার নামে চলে যাওয়ার উপক্রম ছিল। তাই তারা শহরের দিকে রওনা দেয়। পথে তারা গ্রামের কুলদেবীর মন্দিরে আশীর্বাদ নিতে থামে। আর এই সময়ই দাদাজির মনে পড়ে যায় তিনি যে মূর্তিটি পেয়েছিলেন সেটি কোথায় রেখেছিলেন। তিনি দ্রুত সেখানে গিয়ে মূর্তিটি বের করেন এবং কাপড়ে পেঁচিয়ে নিয়ে চলে যান। এদিকে আমরা দেখি রবি খুব রাগান্বিত হয়ে কুয়োর আশেপাশে ঘোরাফেরা করছে। সে গ্রামের সব কুয়ো পরিষ্কার করেছিল, কিন্তু কোনো কুয়োতেই মূর্তি খুঁজে পায়নি, কারণ দাদাজি আগেই সেটি গোপনে লুকিয়ে রেখেছিল এবং পরে ভুলে গিয়েছিলেন। দাদাজি মূর্তিটি নিয়ে পরিবারের কাছে যাওয়ার সময় রবি রেগে গিয়ে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এই কাপড়ে কি আছে? দাদাজি তখন মিথ্যা বলে, আমি শহরে যাওয়ার আগে একটা নারকেল ভেঙেছিলাম, সেটাই এই কাপড়ে আছে, যেতে যেতে খাবো। রবি তার কথা বিশ্বাস করে এবং দাদাজিকে যেতে দেয়। এরপর দাদাজি মূর্তিটি নিয়ে পরিবারের কাছে ফিরে আসেন, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর মুভির শেষ দৃশ্য দেখা যায়। শ্রীনিবাস তার ঋণ শোধ করেছে। মনি এখন নিজের গাড়ির মালিক। রিচা ব্যাংকে কাজ করছে আর দাদাজি সুস্থ সবল, অর্থাৎ পুরো পরিবার সুখে আছে। তখনই রিচার ফোনে ময়ঙ্কের কল আসে। রিচা হাসতে হাসতে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী কেমন আছে? ময়ঙ্ক তখন বলে, স্ত্রী? আমি তো বিয়েই করিনি, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। এটা শুনে রিচার চোখে আনন্দের জল এসে যায় আর সে বলে, আমি আমার বাবার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। এইভাবেই এই মুভির সুন্দর সমাপ্তি ঘটে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।